একাদশ শ্রেণীর ফ্রিকশন চ্যাপ্টার অর্থাৎ ঘর্ষণ চ্যাপ্টারের কিছু অঙ্ক দেখব। তো সেই অঙ্কগুলো আমরা একের পর এক দেখে নিচ্ছি। যদি কারোর কোনো অসুবিধা হয় বুঝতে, পরে তারা জানাবে। ঠিক আছে, তো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক আমরা পরপর সলভ করব। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অঙ্ক দেখছি। অঙ্কটা কি বলেছে, কোনো ব্যক্তি 1 কেজি ওয়েট ওজনের একটি বই 2 হাতে চেপে রেখেছে যাতে বইটি না পড়ে যায়। অর্থাৎ এখানে মিনিমাম একটা বল দিয়ে চেপে ধরে রেখেছে যাতে বইটা না পড়ে যায়। তাহলে প্রত্যেক হাতে চাপের বল যদি 2.5 কেজি ওয়েট হয়, তবে বই ও হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান কত? ঠিক আছে, এখন আমরা জানি ঘর্ষণ বল F ইকুয়াল টু হচ্ছে মিউ এন। F ইকুয়াল টু হচ্ছে মিউ এন। তো ঘর্ষণ বল ইকুয়াল টু মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া বল। আমরা ধরে নিচ্ছি যে প্রতি হাতে বল প্রয়োগ করা হয়েছে F। তাহলে এখানে প্রতি হাত আর বইয়ের মাঝে ঘর্ষণ বল কাজ করছে F ইকুয়াল টু মিউ ইন্টু F। এফটা হচ্ছে স্মল এফটা হচ্ছে ঘর্ষণ বল, আর ক্যাপিটাল এফটা হচ্ছে হাত দ্বারা প্রযুক্ত বল প্রতি হাতে। তাহলে 2 হাতে ঘর্ষণ বল টোটাল কাজ করছে 2 মিউ এফ, এবং যেহেতু এমজির ডাইরেকশন নিচের দিকে, তাহলে এমজির উল্টো দিকে কাজ করবে 2 মিউ এফ বলটা। তাহলে 2 মিউ এফ বলটা এমজির সঙ্গে সমান হয়ে গিয়ে ব্যালেন্স করে দিয়ে বস্তুটাকে নামতে দিচ্ছে না। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ক্যাপিটাল এফ অর্থাৎ প্রতি হাতে যে প্রযুক্ত বল সেটা বলেছে 2.5 কিলোগ্রাম ভার, তেমন 2.5 ইন্টু জি, আর ওদিকে এম ইন্টু জিটা 1 কেজি ভরের বস্তু বলেছে, তাহলে 1 ইন্টু জি, আর এখানে 2 বসালাম আর মিউটা মিউ রাখলাম। তো মিউয়ের মানটা বেরিয়ে গেল 0.2। ঠিক আছে, বেশ। এরপরে আমরা 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে, 14 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত বাধার ফলে 50 মিটার পথ অতিক্রম করার পর থেমে যায়। বস্তু ভূপৃষ্ঠের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক নির্ণয় করতে বলেছে। ব্যাপারটা খেয়াল করার, 50 মিটার পথ অতিক্রম করার পর থেমে গিয়েছে। প্রথমে কিন্তু বেগটা ছিল 14 মিটার পার সেকেন্ড, তাহলে নিশ্চয়ই মন্দন সৃষ্টি হয়েছে, তাই থেমে গিয়েছে। তো এখানে বলতেই পারি, যেহেতু মন্দন সৃষ্টি হয়েছে, সেই মন্দনটা কে সৃষ্টি করেছে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলের ফলেই মন্দন সৃষ্টি হয়েছে। বেশ, তো আমরা একটু খেয়াল করি আগে যে মন্দনের মানটা কত। তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। এই সূত্র অনুযায়ী যদি আমরা অন্তিম বেগটাকে 0 বসাই, প্রাথমিক বেগটা 14 মিটার পার সেকেন্ড, ইউ এর জায়গায় 14 বসাই, তাহলে এখান থেকে মন্দনের মানটা পেয়ে গেলাম আমরা। মন্দন বলি -2a ইন্টু 50 লিখেছি, তো মন্দনের মানটা বেরিয়ে গেল 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার জানি আমরা বল সমান ভর ইন্টু ত্বরণ। তো বলের জায়গায় বলতে পারি ঘর্ষণ বল অ্যাকচুয়ালি মিউ ইন্টু এমজি, আর ভর ইন্টু অ্যাকচুয়ালি এখানে মন্দন। তো সেই বসিয়ে দিলে পরে আমরা পেয়ে গেলাম কি, মিউয়ের মানটা পেয়ে গেলাম। তো মিউয়ের মানটা 0.2। ঠিক আছে, অর্থাৎ এখানে ঘর্ষণ বলই মন্দন সৃষ্টি করেছিল, সেই কারণে বল সমান ভর ইন্টু মন্দন এই সূত্রে বলের জায়গায় ঘর্ষণ বল বসালাম মিউ ইন্টু এমজি। ঠিক আছে, বেশ। আমরা 3 নম্বর অঙ্কে যাচ্ছি। 3 নম্বর অঙ্কে বলে দিয়েছে 20 নিউটন ওজন বিশিষ্ট, অর্থাৎ বস্তুর ওজন হচ্ছে 20 নিউটন, ওজন খেয়াল করার বিষয়, ভর নয়, একটি ব্লককে একটি অমসৃণ অনুভূমিক তলের উপর রাখা আছে। তা আমরা ঘর্ষণ বল সেখানে কাজ করছে। ব্লকটিকে গতিশীল করার জন্য 8 নিউটন অনুভূমিক বল প্রয়োজন হয়, কিন্তু গতিশীল করার পর বস্তুটির সমবেগ বজায় রাখার জন্য 4 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হয়। অর্থাৎ যখন চলমান হয়ে যায় তখন কিন্তু 4 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন হয়, কারণ আমরা জানি চলঘর্ষণ বলের মান কম হয়, সেই কারণে পরবর্তীকালে 4 নিউটন লাগছে। এখন বলছে ব্লক ও তলের মধ্যে স্থিত ঘর্ষণ আর চলঘর্ষণ গুণাঙ্কের মান নির্ণয় করো। তো প্রথমে আমরা এফ ইকুয়াল টু যদি মিউ এন সূত্রে মিউটার জায়গায় মিউ এস লিখি, মিউ এস বলতে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে বলটা বলেছিল 8 নিউটন লাগে প্রথমে গতিশীল করার জন্য, তাহলে এফের জায়গায় 8 লিখলাম, আর বস্তুর ওজন বলেছে 20 নিউটন, তাই এনের জায়গায় লম্ব প্রতিক্রিয়া বলের জায়গায় 20 লিখলাম। সেখান থেকে আমরা মিউ এসের মানটা পেয়ে গেলাম 8/20। তো 8/20 মানে আলটিমেটলি কিন্তু এটা ঘর্ষণ গুণাঙ্ক বলতে পারি। তো এটা অ্যাকচুয়ালি আমরা মিউ এস ইকুয়াল টু বলতে পারি
0.4, অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বেরিয়ে গেল 0.4। ঠিক আছে, বেশ। তো আমরা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এইভাবে পেয়ে গেলাম। পরবর্তীকালে বলছে 4 নিউটন বল দিলে সমবেগে চলতে লাগে, তেমন নিশ্চয়ই চলঘর্ষণ বলের মান কিন্তু 4 নিউটন। তাই তখন 4 ইকুয়াল টু লিখছি, কিন্তু 4 ইকুয়াল টু, তখন ঘর্ষণ বলের জায়গায় 4 লিখছি, ইকুয়াল টু মিউকে ইন্টু 20 লিখছি। ঠিক আছে, অর্থাৎ তখন কিন্তু লম্ব প্রতিক্রিয়া বলতো 20, কিন্তু ঘর্ষণ গুণাঙ্কটা করে মিউ কে ধরলাম। ঠিক আছে, তো সেই অর্থে মিউকের মানটা বেরিয়ে গেল 0.2। খেয়াল করার বিষয়, চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 আর স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যেটা বেরিয়েছিল 0.4। আমরা জানি চলঘর্ষণ গুণাঙ্কের মান কম হয়, সেই কারণে বলটা কম লেগেছে, 4 নিউটন লেগেছে 8 নিউটনের জায়গায়। ঠিক আছে, তো এইভাবে আমরা চলঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দুটোই বেরিয়ে গেল, মিউএস এবং মিউকে। ঠিক আছে, তো আমরা 4 নম্বর অঙ্কে যাচ্ছি। 4 নম্বর অঙ্কে দেখছি কি বলেছে, একটা ট্রেন 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে। এর ইঞ্জিনের ক্ষমতার 50% ঘর্ষণজনিত বাধা অতিক্রম করার জন্য ব্যয় হচ্ছে, আর অবশিষ্ট ক্ষমতা অর্থাৎ আরও বাকি 50% ট্রেনটির গতিবেগ বৃদ্ধির জন্য ব্যয়িত হচ্ছে। অর্থাৎ অর্ধেকটা ট্রেনের গতিবেগ বৃদ্ধি করছে আর অর্ধেকটা জাস্ট ঘর্ষণজনিত বাধার বিরুদ্ধে কাজে লাগছে। তাহলে বলছে চলঘর্ষণ গুণাঙ্কের মান কত সেখানে ওই ট্রেনের চাকার লাইনের মধ্যে। ঠিক আছে, তো আমরা প্রথমে বলতে পারি ক্ষমতা যদি পি হয়, তো সেক্ষেত্রে ত্বরণ যদি এ ধরে নিই, তাহলে ক্ষমতা যদি পি হয় তাহলে p/2টা যেহেতু বেগ বৃদ্ধির জন্য কাজে লাগছে অর্থাৎ ত্বরণের জন্য, তাহলে p/2 ইকুয়াল টু ma ইন্টু এস। ma ইন্টু এস মানে কি, ma ইন্টু এস মানে এটা হচ্ছে বল আর এসটা যদি সরণ হয় তাহলে ma ইন্টু এস বাই টি, অর্থাৎ বল ইন্টু সরণ বাই সময় মানে কার্য বাই সময় মানে ক্ষমতা, আর সেই ক্ষমতাটা p/2 হবে, কারণ ওটার জন্য তো অর্ধেক ক্ষমতা কাজে লেগেছে 50%। তাহলে সেখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখলাম, 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন হলো। এবার আমরা একইভাবে বাকি অর্ধেকটা p/2 যদি বলি ইকুয়াল টু, সেটা ঘর্ষণ বলের বিরুদ্ধে ব্যয় হয়েছে বলেছে, তাহলে সেটা মিউকে ইন্টু এমজি মানে চলঘর্ষণ বল ইন্টু সরণ, অর্থাৎ ওটা ঘর্ষণজনিত কৃতকার্য বাই সময়, তাহলে সেটাও p/2 এর সঙ্গে সমান। এখন দুটোই তো p/2 1 আর 2, তাহলে দুটোকে সমান করে দিতে পারি। দুটোকে যখন সমান করলাম তখন দেখতে পাচ্ছি দুদিক থেকে এসটা কেটে যাবে, আর এই যে এসটা দুদিক থেকে কেটে গেল, আর দুদিক থেকে এমটাও কেটে যাচ্ছে, টিটা নিচে নিচে কেটে যাচ্ছে। তাহলে হয়ে গেল মিউকে ইকুয়াল টু a/g। এর ভ্যালু বসালাম 25, বলে দিয়েছে কোশ্চেনে, আর জি এর ভ্যালু বলেছে, জি এর ভ্যালু এখানে কিন্তু আমরা 1000 বসালাম। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন এখানে জি এর ভ্যালু 1000 বলে দিয়েছে, আর ত্বরণের মানটা বলে দিয়েছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ টোটালটাই সিজিএসে, তাই এখানে 25/1000 বসালাম। তো 25/1000 হলে পরে 0.025 হয়ে গেল, অর্থাৎ চলঘর্ষণ গুণাঙ্কের মান বেরিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এইভাবে আমরা চলঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ। আমরা 5 নম্বর অঙ্কে যাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি কি বলেছে, একটা এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল বলতে একক দৈর্ঘ্যের ভর সমান প্রত্যেকটা জায়গাতেই, মানে একক দৈর্ঘ্যের ভর একটা ফিক্সড মান আছে, কোথাও মোটা কোথাও সরু নয়, কোথাও ভর বেশি কোথাও ভর কম নয়। সুষম শিকল একটা টেবিলের উপর এমনভাবে রাখা আছে তার কিছু অংশ টেবিলের ধার থেকে ঝুলছে আর কিছুটা টেবিলের উপরে আছে। তো বলছে সবচেয়ে বেশি কত দৈর্ঘ্য টেবিলের ধার থেকে ঝুলে থাকতে পারবে, তার থেকে বেশি ঝুলে দিলেই পড়ে যাবে। ম্যাক্সিমাম কতটা দৈর্ঘ্য ঝুলে থাকতে পারবে ওই এলের মধ্যে। তা আমরা প্রথমে ধরে নিচ্ছি সেটাই যেটা জানতে চেয়েছে ওরা। কী ধরে নিচ্ছি, যে ধরি সর্বাধিক ঝুলে থাকা অংশের দৈর্ঘ্যের মানটা হচ্ছে এক্স। ঠিক আছে, এখানে এককের ব্যাপার কিছু না, এল দৈর্ঘ্য বলেছি তাহলে এক্স একক ধরে নিলাম, আর শিকলটার একক দৈর্ঘ্যের ভর ধরে নিলাম এম। তাহলে ঝুলে থাকা অংশের ওজন কত হবে, ব্যাপারটা খেয়াল করার, ঝুলে থাকা অংশের ভর প্রথম কত হবে এক্স ইন্টু এম, কারণ একক দৈর্ঘ্যের ভর যদি এম হয় তাহলে এক্স দৈর্ঘ্যের ভর হবে এক্স ইন্টু এম, আর জি দিয়ে গুণ করলে সেটা ওজন হয়ে গেল। তাহলে এটা ঝুলে থাকা অংশের ওজন, এটাই শিকলটাকে পড়ে যেতে সাহায্য করবে টোটালটাকে। এবার টেবিলের ওপরে থাকা যে অংশ রয়েছে সেই অংশের যদি ওজন বলি একই কথা, বাকি অংশটার দৈর্ঘ্য হচ্ছে এল মাইনাস এক্স, সেইটাকে যদি এম দিয়ে গুণ করি তাহলে ওই টেবিলের ওপরে থাকা অংশের ভর হলো, আর জি দিয়ে গুণ করলে সেটার ওজন হয়ে গেল। এবার যদি আমরা সেক্ষেত্রে এই ওজনটাকে লম্ব প্রতিক্রিয়া বল হিসেবে কাজে লাগাই, মানে ইউজ করি,
তাহলে সেক্ষেত্রে মিউএস ইন্টু এই ওজনটা হয়ে গেল লম্ব প্রতিক্রিয়া বলটা কাজে লাগিয়ে ঘর্ষণ বলের মান, ঠিক আছে, অর্থাৎ সীমাস্থস্থিত ঘর্ষণ বলের মান। এর থেকে ঘর্ষণ বলের মান বেশি হতে পারে না। তাহলে এই বলটাকে যদি ওই ঝুলে থাকা অংশটা যা ওজন সেটার দ্বারা যদি ব্যালেন্স হয়, সেই জন্য কী করেছি আমরা এক্স ইন্টু এমজি যেটা করলাম, এক্স ইন্টু এমজিটা হচ্ছে ঝুলে থাকা অংশের ওজন, আর মিউএস ইন্টু এল মাইনাস এক্স ইন্টু এমজি এটা কী হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই বাকি যেটুকু অংশ সেকল টেবিলের উপর আছে তার উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল। এখন এই ঘর্ষণ বলের সঙ্গে যদি ঝুলে থাকা অংশের ওজন সমান হয় তাহলে ব্যালেন্স হয়ে আছে। এরপরে যদি একটু বেশি অংশ ঝুলে যায় তাহলে এই এক্স ইন্টু এমজির মানটা বেড়ে যাবে, তখন ঘর্ষণ বল তো সাপোর্ট মানে থামিয়ে রাখতে পারবে না। তার জন্য এই এক্সট্রা যেটা বেরোবে সেটা সর্বাধিক ঝুলে থাকা অংশ। এবার জাস্ট দুদিক থেকে এম কেটে গেল, দুদিক থেকে জি কেটে গেল, তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পরে পেয়ে গেলাম এক্সের মানটা এল ইন্টু মিউএস বাই 1 প্লাস মিউএস, অর্থাৎ এল আর মিউএসের টার্মে পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি এটা অন্য টাইপের নিউমেরিক্যালও হয়, যেখানে স্থিতঘর্ষণ গুণাঙ্ক বলে দেয় যদি, আর টোটাল সেকলটা দৈর্ঘ্য বলে দেয়, তাহলে কতটা অংশ ঝুলে থাকবে সেটা পেয়ে যাবো, আর বাকি কতটা টেবিলের ওপর থাকবে সেটাও পেয়ে যাবো, ঠিক আছে। অর্থাৎ আমরা এইভাবে অ্যান্সার পেয়ে গেলাম ঝুলে থাকা অংশের দৈর্ঘ্য এক্সের মানটা, ঠিক আছে। আমরা 6 নম্বর অঙ্কে যাচ্ছি। 6 নম্বর অঙ্কে বলেছে অনুভূমিক তলের উপর এম ভরের একটি বস্তু আছে। বস্তু তলের মধ্যে স্থিতঘর্ষণ গুণাঙ্ক মিউ, ন্যূনতম কত বল প্রয়োগ করে বস্তুটিকে সচল করতে চাইলে কত বল লাগবে এবং তার অভিমুখটা কী হবে। তাই ধরে নিলাম আমি এটা বস্তু দেখতে পাচ্ছি, আমি সেই বস্তুটারকে আমি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে এফ বল প্রয়োগ করেছি, ঠিক আছে। তাহলে এফ কস থিটাটা হচ্ছে তার অনুভূমিক উপাংশ, আর এফ সাইন থিটাটা হচ্ছে উলম্ব উপাংশ। এখন আমি যদি ধরে নিই যে লম্ব প্রতিক্রিয়া বলের মান এন, তাহলে ওপর দিকে কিন্তু এফ সাইন থিটা এবং এন দুটো ওপর দিকে কাজ করছে বস্তুর, আর নিচের দিকে কাজ করছে এমজি, নিচের দিকে কাজ করছে এমজি, ঠিক আছে। এমজিটা কাজ করছে নিচের দিকে, আর ওপরে কাজ করছে এফ সাইন থিটা আর এন। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম কী করে, না এন প্লাস এফ সাইন থিটা সেটা ওপর দিকে আর নিচের দিকে এমজি, তাহলে ব্যালেন্স, কারণ এটা ওপর দিকে উঠে নেই নিচের দিকেও নামে নাই, তাহলে এন প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু এমজি হবে। সেখান থেকে আমরা এনের মানটা পেয়ে গেলাম, সেখান থেকে আমরা এনের মানটা পেয়ে গেলাম, কী পেয়ে গেলাম, এনের মানটা পেয়ে গেলাম এমজি মাইনাস এফ সাইন থিটা, এটা 1 নম্বর ইকুয়েশন। এটা আমরা নর্মাল ফোর্সটা অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলের এনের মানটা পেয়ে গেলাম। এখন আবার আরেকটা খেয়াল করতে পারি যে এফ কস থিটা যেটা অনুভূমিকভাবে কাজ করছে, সেটা এফ কস থিটাটা কী হবে, মিউ এনের সঙ্গে সমান হবে, অর্থাৎ এফ কস থিটা ইকুয়াল টু মিউ এন। তার কারণ এফ কস থিটাটা হচ্ছে ওইদিকে আমি অনুভূমিক উপাংশ যে বলের মানটা ছিল সেটা যদি মিউ এনের সঙ্গে সমান হয়, অর্থাৎ ঘর্ষণ বলের সঙ্গে সমান হয়, তাহলে ওইদিকেও ব্যালেন্স। তার মানে জাস্ট এটা একটা ব্যালেন্স অবস্থার কথা চিন্তা করছি, তখন সেই অবস্থায় চারিদিকে লব্ধি বলটা 0 হয়ে যাবে অ্যাকচুয়ালি, তখন এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে ওটাই ন্যূনতম বলের মান দাঁড়াবে। অ্যাকচুয়ালি ওর থেকে সামান্য যেন একটু বেশি বল দিতে এরকম ব্যাপারটা তাই, কিন্তু আমরা ধরবো মিনিমাম যেটাতে ব্যালেন্স হচ্ছে সেই বলটাই, তখন সেটা ধরতে পারি সেটাই এফের মিনিমাম মান হবে অ্যাকচুয়ালি। তো আমরা সেক্ষেত্রে মিউ ইন্টু এন করলাম, মানটা বসিয়ে দিলাম, মিউ ইন্টু এনের মানটা বসিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন থেকে নিয়ে এফ কস থিটা। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করতে করতে যাই, তো আমরা পেয়ে যাবো এফের মানটা মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা, এটা হয়ে গেলো এফের ন্যূনতম মানটা। এবার এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব, সেটা হচ্ছে কী করলাম, মিউকে ট্যান ল্যামডা লিখলাম। মিউটা ট্যান ল্যামডা কেন লিখলাম, কারণ ল্যামডা যদি ঘর্ষণ কোণ হয় তাহলে মিউগুলো ট্যান ল্যামডা হয় আমরা জানি, ঠিক আছে। তো আমরা সেভাবে এগোতে পারি, ঠিক আছে, আমরা সেভাবে এগোবো যে, তো আমরা দেখতে পাচ্ছি মিউর যদি ট্যান ল্যামডা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটা একটু চেঞ্জ করলাম, নিচেও মিউয়ের জায়গায় ট্যান ল্যামডা লিখেছি, ওপরে মিউটের জায়গায় ট্যান ল্যামডা লিখেছি। এবার ট্যান ল্যামডাটাকে সাইন ল্যামডা বাই কস ল্যামডাতে লেখা যাবে, তখন সেক্ষেত্রে নিচেও তাই সাইন ল্যামডা বাই কস ল্যামডা করলাম, নিচে কস ল্যামডাটা লসেও করলে পরে এটা পাবো আমরা, আর ওপরে তখন ওই যে বাই কস ল্যামডাটা আছে ওটা কেটে যাবে, তাই কস ল্যামডা পরের লাইনে নাই। নিচে কস থিটা কস ল্যামডা প্লাস সাইন থিটা সাইন ল্যামডা কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তার ফর্মুলা আছে কস এ মাইনাস বি, তো কস থিটা মাইনাস ল্যামডা হলো, অর্থাৎ এফের মিনিমাম মান এটাই পেলাম, এটাই এফের ন্যূনতম মান। এবার অ্যাকচুয়ালি এর সঙ্গে একটা ভাবতে হবে, ন্যূনতম হতে গেলে এফের ন্যূনতম মানটা আমরা বের করবো, ন্যূনতম হতে গেলে কী হবে, নিচের মানটাকে সর্বোচ্চ হতে হবে, তো কস থিটা মাইনাস ল্যামডাটাকে সর্বোচ্চ হতে হবে। আমরা জানি কসের সর্বোচ্চ মান কখন হয় না, যখন সেটা 1 হয়, অর্থাৎ যখন কস 0 ডিগ্রি হয় তখন 1 হয়, তো সেটা বলতেই পারি তাহলে থিটা মাইনাস ল্যামডাটা 0 ডিগ্রি,
কারণ থিটা মাইনাস ল্যামডাটা 0 ডিগ্রি হলে পরে কস থিটা মাইনাস ল্যামডাটা 1 হবে এবং সেটাই সর্বোচ্চ মান, আর তখন এফের মানটা মিনিমাম। তাহলে থিটা ইকুয়াল টু ল্যামডা। এবার তার আগে আমরা জানি থিটাটা ল্যামডা মানে আলটিমেটলি ট্যান ল্যামডা ইকুয়াল টু কিন্তু মিউ, ট্যান ল্যামডা মিউ, তাহলে সেখান থেকে সাইন ল্যামডা ইকুয়াল টু মিউ বাই √1 প্লাস মিউ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা সেই মানটা কী করছি এখানে বসিয়ে দিচ্ছি। এফ মিনিমাম যখন করছি, এই যে আমাদের এফ হয়ে আছে সেখানে মিনিমাম মান তো নিচেটা 1, এফ সাইন এমজি সাইন ল্যামডা, তাহলে এফ মিনিমাম ইকুয়াল টু এমজি সাইন ল্যামডা, কারণ হরটাকে 1 করে দিয়েছি। এবার আমরা সাইন ল্যামডার জায়গায় এই মানটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, সাইন ল্যামডার জায়গায় এই মানটাকে বসিয়ে দিলাম। তাহলে কী হয়ে গেল, এফ মিনিমাম ইকুয়াল টু হয়ে গেল মিউ এমজি বাই √1 প্লাস মিউ স্কোয়ার। অর্থাৎ ঘর্ষণ গুণাঙ্ক জানা থাকলে পরে এই মানটা পেয়ে যাবো আমরা। ঠিক আছে, বেশ, অর্থাৎ এটাই। এবার অ্যাকচুয়ালি বাস্তবে চিন্তা করতে গেলে এর থেকে সামান্য একটু বেশি বল লাগবে, তবে চলতে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি তখন তো সেটা ত্বরণ চলে আসবে, কিন্তু আমরা ত্বরণ সহ চালাতে চাইছি না, মিনিমাম বল চাইছি, তাহলে এতেই চলার উপক্রম শুরু হয়ে যাবে, সেটাই ব্যাপার অ্যাকচুয়ালি। আর থিটাটা আমরা এটা বের করতেই পারি, কারণ ট্যান ল্যামডা এগুলো যদি মিউ হয় তাহলে থিটা এগুলো ল্যামডা এগুলো ট্যান ইনভার্স মিউ। ঠিক আছে, এটা আমরা সহজেই বুঝতে পারছি। ঠিক আছে, বেশ, তাহলে অভিমুখও পেয়ে গেলাম, মিনিমাম মানটাও পেয়ে গেলাম। আমরা 7 নম্বর অঙ্কে যাচ্ছি। 7 নম্বর অঙ্কে কী বলছে, থিটা নতিকোণ বিশিষ্ট একটা অমসৃণ নততল বেয়ে টি সময়ে এস দূরত্ব উঠতে পারে, তাহলে একই নততল বেয়ে যদি একই দূরত্ব নামে তাহলে কত সময় লাগবে। তাহলে টি আর থিটার আকারে অ্যান্সার হবে। তো আমরা টি সময়ে এস দূরত্ব নেমেছে, আবার একই দূরত্ব উঠেছে, তাহলে এস দূরত্ব কত টাইমে নামবে। তো আমরা ধরে নিলাম উঠতে সময় লাগছে T1, যদি ওরা T1 এর মানটা টি বলেছে, আমরা এখন ধরে নিচ্ছি যে T1 সময় লেগেছে উঠতে আর T2 সময় লেগেছে নামতে, একই দূরত্ব, তাহলে এস ইকুয়াল টু হাফ A1 T1 স্কোয়ার আর একটা এস ইকুয়াল টু হাফ A2 T2 স্কোয়ার। ধরে নিলাম ওঠার সময় অ্যাকচুয়ালি মন্দন, কারণ উঠে গিয়ে তো থেমে যাবে এক সময়, তাহলে ওঠার সময় মন্দনটা হচ্ছে A1 আর নামার সময় ত্বরণটা হচ্ছে A2। ঠিক আছে, আর টাইমটা T1 আর T2 ধরেছে, দূরত্বটা তো একই দূরত্ব, তাই এস ধরেছি। এবার আমরা 1 আর 2 তুলনা যদি করি, কারণ দুটোই যদি এসের মান, তাহলে ডান দিকের সঙ্গে ডান দিক সমান করে দেবো, তো T2-র মানটা T1 এর আকারে বেরিয়ে গেল। ঠিক আছে, T2-র মানটা T1 এর আকারে বের করলাম। এবার আমাদের প্রশ্নে তো অ্যাকচুয়ালি T1 এর মানটা টি বলা আছে, তাই টি বসিয়ে দিলাম। তাহলে T2 ইকুয়াল টু হয়ে গেল √A1 বাই A2 পাশে ইন্টু টি, এটা কিন্তু রুটের বাইরে টিটা, কারণ T1টা টি প্রশ্নে বলে দিয়েছি বলে টিটা ইউজ করলাম। এবার আমরা যদি খেয়াল করি, যখন উঠছে তখন যদি চিন্তা করি যে মন্দনের মানটা কত, তখন যদি চিন্তা করি মন্দনের মানটা কত, তো সেটা খেয়াল করতে পারবো আমরা যে মন্দনের মান, হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি ওঠার সময় যদি মন্দন A1 হয় তখন মন্দনটা কী হবে। মন্দনটা অ্যাকচুয়ালি খেয়াল করা যাক, ওপর দিকে যখন উঠছে তখন অ্যাকচুয়ালি এমজি সাইন থিটার নিচের দিকে কাজ করে, আর উপর দিকে যেহেতু উঠছে তাহলে মিউ এমজি কস থিটা যেটা ঘর্ষণ বল সেটাও নিচের দিকে কাজ করবে, তাহলে টোটাল হয়ে যাবে মিউ এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা, দুটোই নিচের দিকে ক্রিয়াশীল বল। এখন যদি মন্দন বলি তাহলে ভর দিয়ে ভাগ হবে, তো এমটা নাই, জিটা কমন নিই। A1 এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি A1 ইকুয়াল টু ওই যে জিটা কমন নিলে পরে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ঠিক আছে, আর একইভাবে যখন বস্তুটা নামছে তখন খেয়াল করা যাক, তখন এমজি সাইন থিটার নিচের দিকে, আর নিচের দিকে যেহেতু নামছে তাহলে মিউ এমজি কস থিটাটা উপর দিকে, তাহলে তখন এমজি সাইন থিটা মাইনাস মিউ এমজি কস থিটাটা লব্ধি বলটা দাঁড়াবে। তাহলে এম দিয়ে ভাগ করলে পরে তখন ত্বরণটা দাঁড়িয়ে যাচ্ছে A2 ইকুয়াল টু জিটা কমন নিলে পরে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। ঠিক আছে, তো আমরা এভাবে পেলাম। এখন এই A1 আর A2-র মান যখন পেয়ে গেলাম, তখন 3 নম্বর সমীকরণে যদি চিন্তা করতে T2 ইকুয়াল টু √A2 A1 বাই A2 ইন্টু টি আছে, তাহলে সেখানে A1 আর A2-র মানটা বসিয়ে দিতে পারি। তো বসিয়ে দিলে পরে যেটা T2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি সেটা যেটা √সাইন থিটা প্লাস মিউ কস থিটা, নিচে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, তাহলে এটা এই T2-র মান হয়ে গেল টি এর আকারে। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি পাশে একটা ইন্টু টি হবে। ঠিক আছে, পাশে একটা ইন্টু টি হবে। এখন T2 ইকুয়াল টু তাহলে দাঁড়িয়ে যাচ্ছে 1 প্লাস মিউ কস, হ্যাঁ আরেকটা ব্যাপার খেয়াল করার, যদি আমরা কস থিটা দিয়ে ভাগ করি, সাইন থিটা দিয়ে ভাগ করে দিই, তাহলে সাইন থিটাটা হয়ে গেল 1, সাইন থিটাটা হয়ে গেল 1। ঠিক আছে, একইভাবে সাইন থিটাটা 1 হয়ে গেলে পরে বাকি ব্যাপারগুলো খেয়াল করতে পারবো। সাইন থিটাটা 1 হয়ে গেল, আর মিউ কস থিটা বাই সাইন থিটা মানে মিউ কট থিটা হয়ে গেল। একইভাবে নিচেও তাই, সাইন থিটাটা 1 হয়ে গেল আর কস থিটাটা কট থিটা হয়ে গেল, কারণ সাইন থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, সেই জন্য ব্যাপারটা চলে এলো T2 ইকুয়াল টু চলে এলো √1 প্লাস মিউ কট থিটা বাই 1 মাইনাস মিউ কট থিটা, টোটালে কিন্তু রুটের ভিতরে পাশে ইন্টু টি। ঠিক আছে, তো আমরা অঙ্কটা দেখলাম। 8 নম্বর অঙ্কটা দেখছি। 8 নম্বর অঙ্কে কী দেখছি, একটি বস্তু 60 ডিগ্রি নতি বিশিষ্ট একটি নততলের শীর্ষ অবস্থান থেকে স্থিরাবস্থা থেকে পড়তে শুরু করলো।
নত তলটির অর্ধেকটা মসৃণ আর বাকি অর্ধেকটা অমসৃণ। তাহলে প্রথমটা ঘর্ষণ বল নাই আর দ্বিতীয় অর্ধেকটা ঘর্ষণ বল আছে। তো আমরা প্রথমে ধরে নিলাম টোটাল ঘর্ষণ তলটা হচ্ছে এদিকে ডিসি অংশটা, আর এ থেকে ডি পর্যন্ত মসৃণ, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত মসৃণ আর ডি থেকে সি পর্যন্ত অমসৃণ। তাহলে যখন এ থেকে ডিতে বস্তুটা নামবে তখন জি সাইন থিটা ত্বরণ নিয়ে নামবে, আর যখন ডি থেকে সিতে যাবে তখন অ্যাকচুয়ালি মন্দন শুরু হবে ঘর্ষণ বলের কারণে নিয়ে। বলেছি কি ওরা শেষে কিন্তু পুনরায় স্থির হয়েছে, তার মানে এতে স্থির ছিল, বিতে একটা বেগ লাভ করেছে, ডিতে একটা বেগ লাভ করেছে, আর সিতে গিয়ে বেগটা আবার জিরো হয়েছে, মাঝপথে ডিতে একটা বেগ লাভ করেছে জি সাইন থিটা ত্বরণের কারণে। তো ধরে নিচ্ছি ডি বিন্দুতে সেই ত্বরণের বেগের মানটা ভি, আর এই বিন্দুতে অবশ্যই জিরো ছিল, আর সি বিন্দুতে যে জিরো হয়েছে মাঝখানে ডিতে হয়েছে ভিটা। এ থেকে ডিতে ত্বরণ ধরে নিলাম A1, আর বাকি অর্ধেকটা পথে মন্দনটা A2, কারণ প্রথমে তো ত্বরণ হয়ে বেগটা বেড়েছে আর পরে বেগটা কমেছে, তাহলে মন্দন। এখন কিন্তু ব্যাপারটা যদি আমরা খেয়াল করতে পারি তাহলে A1 আর A2 কিন্তু সমান হবে, কারণ অর্ধেকটা পথ জিরো থেকে ভি লাভ করেছে আর বাকি অর্ধেকটা পথে ভি থেকে আবার জিরো হয়েছে, পথ দুটো যেহেতু সমান তাহলে নিশ্চয়ই ত্বরণ আর মন্দনের মানটা সমান হবে। এটা আমরা একমাত্রিক গতির ধারণা থেকে বলতে পারি, ইকুয়েশন থেকে। এইবার A1 এর মানটা কত? A1 এর মানটা হচ্ছে প্রথমে ত্বরণটা যে জি সাইন থিটা ত্বরণ নিয়ে নামছে, আর যখন মন্দনের মানটা খেয়াল করব তখন খেয়াল করা যায় কী হচ্ছে, তখন যখন নিচের দিকে বাকি অর্ধেকটা নামছে তখন সাইন থিটাটা নিচের দিকে কাজ করছে, আর মিউ কস থিটাটা অর্থাৎ বলের ব্যাপারে যদি বলি তাহলে এমজি সাইন থিটাটা কাজ করছে নিচের দিকে, আর মিউ এমজি কস থিটা কাজ করছে উপর দিকে। এখন অবশ্যই মিউ এমজি কস থিটাটা কিন্তু বড়, তাছাড়া মন্দন কী করে হবে? তাই আলটিমেটলি মন্দনটা হয়ে যাচ্ছে ভাগ করে এম দিয়ে ভাগ করলে পরে জিটা কমন নিলে পরে মিউ কস থিটা মানে সাইন থিটা। এটা খেয়াল করার বিষয়, কিন্তু ঘর্ষণ বলটা বেশি আছে নিশ্চয়ই সাইন থিটার থেকে, তাছাড়া মন্দন কী করে হবে? ঠিক আছে, কারণ ঘর্ষণ বলটা নিচের দিকে যেহেতু নামছে, ঘর্ষণ বলটা উপর দিকে, আর সাইন থিটা যে উপাংশ বলটা এমজি সাইন থিটাটা সেটা নিচের দিকে, তার নিশ্চয়ই এখানে ঘর্ষণ বলটা অবশ্যই বড় আছে, তাছাড়া মন্দন কী করে হবে? এবার দুদিক থেকে জি কেটে গেল, তো আমরা লাইনটা পেয়ে গেলাম সাইন থিটা ইকুয়াল টু মিউ কস থিটা মাইনাস সাইন থিটা। তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম মিউ ইকুয়াল টু 2 tan থিটা, আর থিটার মানটা ওরা কোশ্চেনে বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে মিউ ইকুয়াল টু tan 60 ডিগ্রি মান √3, তাহলে 2√3, তাহলে ঘর্ষণ গুণাঙ্কের মানটা বেরিয়ে গেল 2√3। ঠিক আছে, তো আমরা এইভাবে অঙ্কটা হয়ে গেল। 9 নাম্বারে দেখছি, 9 নাম্বারটা বেশ ভালোভাবে ধ্যান দেবার আছে অঙ্কটা, ছবিটা ভালো করে খেয়াল করার। আমরা এম ভরের বস্তুটাকে একটা ফোর্স দিচ্ছি এফ দিয়ে, এম ভরের বস্তুটার সঙ্গে কপি কলের মাধ্যমে একটা নিচে ক্যাপিটাল এম, ওপর একটি স্মল এম, তাকে আমরা এফ বল প্রয়োগ করছি, নিচে আবার একটা সুতো দিয়ে যুক্ত করা আছে ক্যাপিটাল এম। তো প্রশ্নটা করছে যে সমদ্রুতিতে গতিশীল হবে ওই ক্যাপিটাল এফের মান কত হলে পড়ে, তো আমরা সেটা বের করব। পৃথক পৃথক খেয়াল করে নেবো, ফ্রি বডি ডায়াগ্রাম চিন্তাভাবনা করে। প্রথমে স্মল এমটার কথা ভাবছি আমরা, স্মল এমের কথা যখন ভাববো আমরা এই ছবিটার দিকে ধ্যান দেবার আছে। আমরা স্মল এমটাকে যদি ভালো করে খেয়াল করি তো ডান দিকে একটা কাজ করছে আমার দ্বারা প্রযুক্ত বলটা এফ, সেটা এফ লিখেছি। নর্মাল প্রতিক্রিয়া বল ধরে নিলাম N1 কাজ করছে, নিচের দিকে এমজি কাজ করছে, আর স্মল এম আর ক্যাপিটাল এম এর মাঝে যে ঘর্ষণ বলটা সেটা তো উল্টো দিকে কাজ করবে, সেটা হচ্ছে মিউ R1, R1টা ধরলাম লম্ব প্রতিক্রিয়া বল, তাহলে সেখানে F1 ইকুয়াল টু মিউ R1। ঠিক আছে, তো আমরা এটা মিউ R1 না লিখে ওটা আমরা N1ও লিখতে পারি, কারণ আমরা নর্মাল প্রতিক্রিয়া বলকে N1 যেহেতু ধরেছি তো আমরা এটাকে N1 লিখে দেবো। ঠিক আছে, তো আমরা এটা মিউ N1 লিখলাম। এবার আমরা ইকুয়েশনে যদি চিন্তা করি তো N1 এর সঙ্গে অ্যাকচুয়ালি এমজি ব্যালেন্স হইতে হবে, 1 নম্বর ইকুয়েশন। আর যদি আমরা তারপরে গিয়ে যাই তাহলে দেখতে পাবো যে এফটা ডান দিকে কাজ করছে, আর টেনশন ফোর্স সুতোর দ্বারা টেনশন ফোর্স আর ঘর্ষণ বল সেটা বাঁ দিকে কাজ করছে উল্টো দিকে, তাহলে টেনশন ফোর্স আর মিউ N1 অর্থাৎ ঘর্ষণ বল আর টেনশন ফোর্স সেটা এফের উল্টো দিকে কাজ করছে, তাহলে ওই দুটো ব্যালেন্স হবে, কারণ সমদ্রুতিতে বলেছে তাই ব্যালেন্স। সেখান থেকে আমরা ক্যাপিটাল এফের মানটা পেয়ে গেলাম টি প্লাস মিউ এমজি, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, N1 এর মানটা বসিয়ে দিলাম, তো আরেকটা পেয়ে গেলাম, এটা প্রযুক্ত বলের মানটা হলো। এটা কিন্তু ফাইনাল অ্যান্সার নয়। এখন আমরা ক্যাপিটাল এম ভরের বস্তুটার দিকে যদি তাকাই তাহলে কীভাবে খেয়াল করতে পারবো, সেখানে কিন্তু ঘর্ষণ বল দুটো কাজ করবে, একটা এম স্মল এম আর ক্যাপিটাল এমের মাঝে, আর একটা ক্যাপিটাল এম আর ভূমির সঙ্গে, তো দুটোই কাজ করবে। কিন্তু অ্যাকচুয়ালি বস্তুটা এম ভরের ক্যাপিটাল এম ভরের বস্তুটা তো বাঁ দিকে সরবে, যখন আমরা স্মল এমের বস্তুটাকে ডান দিকে সরাচ্ছি তখন নিচের ক্যাপিটাল এম ভরের বস্তুটা কিন্তু বাঁ দিকে সরছে, যখন ও বাঁ দিকে সরছে তখন ঘর্ষণ বলটা তার উল্টো দিকে কাজ করবে, F1 আর F2টা। F1টা হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এমের মাঝে ঘর্ষণ বলটা, আর F2টা হচ্ছে কি, F2টা হচ্ছে অ্যাকচুয়ালি ওই স্মল এম আর ক্যাপিটাল এমের মাঝে ঘর্ষণ বলটা, আর F1টা হচ্ছে ওই স্মল এম, F1টা হচ্ছে স্মল এম আর ক্যাপিটাল এমের মাঝে,
আর F2টা হচ্ছে অ্যাকচুয়ালি ভূমির সঙ্গে ক্যাপিটাল এমের, এই দুটো ঘর্ষণ বল, একটা মিউ এন ওয়ান, একটা মিউ এন টু। আর উল্টো দিকে একটাই বল কাজ করছে, সেটা হচ্ছে টান টেনশন ফোর্সটা, সেটা দেখিয়েছি আমরা টেনশন ফোর্সটা। তাহলে এখানে ব্যালেন্স হতে গেলে পরে কী হতে হবে, হ্যাঁ প্রথম কথা এন টুর মানটা কী হবে, এন টুর সঙ্গে উল্টো দিকে কাজ করছে এম প্লাস এম ইন্টু জি, তাহলে এন টুর মানটা হবে এম প্লাস এম ইন্টু জি। এবার টি ইকুয়াল টু ঘর্ষণ বল দুটোর সঙ্গে ব্যালেন্স হবে, তাহলে টি ইকুয়াল টু টি এফ ওয়ান প্লাস এফ টু। ঘর্ষণ বল দুটোর মান মিউ এন ওয়ান প্লাস মিউ এন টু, মিউটা যদি কমন নিই তাহলে এন ওয়ান প্লাস এন টু। এইবার খেয়াল করলে পরে আমরা এন ওয়ান আর এন টুর মানটা বসিয়ে দেবো, রেডিমেড হয়ে আছে, এন টুর মান হয়ে আছে, তার আগে আমরা এন ওয়ানের মান 1 নম্বরে হয়ে আছে। তাহলে 1 আর 3 থেকে আমরা এন ওয়ান আর এন টুর মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পরে আমরা টেনশন ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো আমরা টেনশন ফোর্সের ভ্যালুটা পেয়ে গেলে পরে সেটা 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা কি করব, 2 আর 4 থেকে পাই, ভালো করে খেয়াল করে, 4-এ আমরা টি পেয়েছি, আর 2-এ কী হয়ে আছে, 2-এ হয়ে আছে আমাদের এফ, যেখানে টিটা আছে ওই টি এর জায়গায় বসিয়ে দেবো। তো 2 নম্বর ইকুয়েশনে 4 নম্বর ইকুয়েশনে যে টানের ভ্যালুটা সেটা বসিয়ে দিলাম, বসিয়ে দিলে পরে ক্যালকুলেশন করলে এটা পেয়ে গেলাম। ঠিক আছে, বেশ। এরপর আমরা 10 নম্বর অঙ্কে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা বেশ ইন্টারেস্টিং অঙ্ক। টেবিলের উপর একটা ক্যাপিটাল এম ভরের বস্তু আছে, আর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সুতো যুক্ত করা আছে, একদিকে সুতোটা আবার এখানে ভূমির সঙ্গে থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন রয়েছে একটা আটকানো জায়গার থেকে, আর তার সঙ্গে এদিকে একটা সুতো দিয়ে বস্তু ঝুলছে, যেটা কত ভরের বস্তু ঝোলাইলে পরে বলছে জাস্ট ওটা উপক্রম হবে, বলছে সর্বাধিক কত করা যাবে যাতে সাম্য বিঘ্নিত না হয়। অর্থাৎ এই বি বস্তুটার ভরটা আমি ধরে নিলাম এম ড্যাস্ট। এবার দেখা যাবে এর থেকে বেশি ভর করলেই ওই ক্যাপিটাল এমটা ডান দিকে সরে যাবে, কিন্তু এই ম্যাক্সিমাম মানটা হচ্ছে ক্যাপিটাল এম ড্যাস্ট, যেটা হলে পরেও সাম্য অবস্থাতেই দাঁড়িয়ে থাকবে। এবার আমরা ধাপে ধাপে দেখছি, বি ব্লকের সর্বাধিক ভরটা এম ড্যাশ ধরে নিলাম, তো আলটিমেটলি ওর ক্ষেত্রে এন ইকুয়াল টু এম জি হবে। এনটা এম জি কার ক্ষেত্রে চিন্তা করছি আমরা, ওই টেবিলের উপরে থাকা বস্তুটার, টেবিলের উপরে থাকা বস্তুটার ক্ষেত্রে এটা খেয়াল করলাম। এইবার টি কস থিটা এগুলো মিউম্যান বলতে পারি, তার কারণ এখানে যদি ভালো করে খেয়াল করি, টি টেনশন ফোর্স ধরে টি কস থিটার উল্টো দিকে কাজ করছে এদিকে ঘর্ষণ বলটা, তাহলে টি কস থিটার সঙ্গে মিউম্যান সমান হবে। আর সেক্ষেত্রে আমরা খেয়াল করতে পারি এনের জায়গাতে এমজি বসিয়ে দিলাম, ক্যাপিটাল এমজিটা, তাহলে টি কস থিটা এগুলো ক্যাপিটাল এমজি। ঠিক আছে, তো আমরা এইভাবে খেয়াল করতে পেলাম যে টি কস থিটা এগুলো কী হয়ে গেল, মিউ ক্যাপিটাল এমজি। এইবার অ্যাকচুয়ালি আমরা খেয়াল করতে পারি টিটার ব্যাপারে আর একটা কথা, এই দিকে টি সাইন থিটা ইকুয়াল টু পারি স্মল এন টি ড্যাশ। এই যদি টিটাকে আমি এটা উপাংশে ভাঙি, তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা টি সাইন থিটা থাকছে, আর টি সাইন থিটার সঙ্গে এম ড্যাশ জি ব্যালেন্স আছে সোজাসুজিতে। তাহলে এখানে কি হয়ে গেল না, এখানে কিন্তু প্রকৃতপক্ষে টি কস থিটা যেমন মিউ এম জি হলো, সেরকম বি ব্লকের যদি সাম্যের কথা চিন্তা করি, তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ড্যাশ জি হবে। ভালো করে খেয়াল করে দেখা যাচ্ছে, আমরা ক্যাপিটাল এম ড্যাশ বস্তুর যদি খেয়াল করি, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু এম ড্যাশ জি হবে। তাহলে সেখানে টি ড্যাশ বলছি টি সাইন থিটা ইকুয়াল টু এম ড্যাশ জি হবে। তো টি সাইন থিটা ইকুয়াল টু এম ড্যাশ জি যখন করলাম, তখন এবার আমরা টি কস থিটা ইকুয়াল টু কিন্তু মিউ এম জি হয়ে আছে, আর এখন পেলাম টি সাইন থিটা ইকুয়াল টু এম ড্যাশ জি। এখন যদি আমরা 2 ভাজিতে 1 করে দিই, তাহলে টি কেটে যাবে, ট্যান থিটা পেয়ে গেলাম। তো ট্যান থিটা ইকুয়াল টু কী হয়ে গেল, এম ড্যাশ বাই মিউ এম, অর্থাৎ এম ড্যাশ ইকুয়াল টু হয়ে গেল মিউ এম ইন্টু ট্যান থিটা। এটাই তো আমরা এম ড্যাশটা কী ধরেছিলাম, ওই যেটা ঝুলে আছে যে বস্তুটা, তার সর্বাধিক ভর হচ্ছে ক্যাপিটাল এম ড্যাশ, তার ভরটা বেরিয়ে গেল মিউ ইন্টু ক্যাপিটাল এম, অর্থাৎ টেবিলে থাকা বস্তুর ভর ইন্টু ট্যান থিটা। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এইভাবে 10টা অঙ্ক দেখলাম। যদি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে জানাবেন। ঠিক আছে, বেশ, ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত রাখছি, কারো কোনো অসুবিধা হলে জানাবে। বেশ, ঠিক আছে।